পদ্মার বুকে জেগে ওঠা চরে এক বিচ্ছিন্ন জনপদ। পদ্মার পানি বিপদসীমার কাছে পৌঁছে যে চরকে করেছে আরও বিচ্ছিন্ন। বর্তমানে চরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ঘরবাড়ি, পশুপাখি সহ কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি। এই জনপদ দেখলে এখন মনে হয় কোনো এক মহামারীতে বিলীন হয়েছে এইখানের জনজীবন। বৈরী আবহাওয়ার উত্তাল পদ্মা ও এই চরের মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই রাজশাহীর ডগারঘাট থেকে আমরা যাত্রা শুরু করি মিডিল চরের উদ্দেশ্যে। রাজশাহী শহরের কোল ঘেঁষে বয়ে চলা প্রমত্ত পদ্মার বুকে রয়েছে বেশ কয়েকটি চর, যার মধ্যে চর মাঝারদিয়া, চর খানপুর, মিডিল চর এবং 10 নম্বর চর অন্যতম। আজ আমরা যে চরে যাচ্ছি সেটি খানপুর ও 10 নম্বর চরের মাঝখানে জেগে ওঠা একটি চর। দুই চরের মাঝে এই চরের অবস্থান বলেই এই চরটির নামকরণ হয়েছে মিডিল চর। নদীতে পানি বাড়ায় জেলেরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাছ ধরছেন। নদীর মাঝে তেমনই এক জেলেদের দেখা পেলাম আমরা। দুইটি নৌকা দিয়ে তারা জাল ফেলেছে নদীতে। দুই নৌকায় এমন জাল ফেলা অনেকবার ভিডিওতে দেখলেও সরাসরি এই প্রথমবারই দেখছি আমি। এই জালকে স্থানীয় ভাষায় ব্যাট জাল বলা হয়। এক নৌকা থেকে জাল ছাড়া হয় এবং অন্য নৌকায় সে জাল টেনে বেশ কিছুটা জায়গা ঘিরে ফেলা হয়। এরপর টেনে তুলে মাছ সংগ্রহ করা হয়, অনেকটা বেড়া দেওয়ার মতোই। হয়তো বেড়া জালের অপভ্রংশ শব্দ হতে পারে ব্যাট জাল। মাছ ধরা দেখার পরে আমরা চললাম মিডিল চরের দিকে, আর জেলেরা চলল নতুন কোনো জায়গায় জাল ফেলতে। প্রায় 1.5 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম মিডিল চরে। বন্ধুরা, আমরা নৌকা থেকে নেমে এখন মধ্যচরের দিকে অগ্রসর হচ্ছি। আর আজকে আমার সাথে আছেন আপনাদের সবার পরিচিত মুখ এনায়েত ভাই, যিনি বিভিন্ন চর নিয়ে কাজ করে থাকেন। তো আজকে আমার ভাইয়ের সাথে আসার সৌভাগ্য হয়েছে। তো আজকে আমরা ঘুরে দেখব এই মধ্যচর এবং দেখতে থাকব এখানকার পরিবেশে কিভাবে মানুষজন টিকে আছে, কিভাবে তারা এই দুর্গম এলাকায় এবং এই প্রমত্ত পদ্মার সাথে যুদ্ধ করে বেঁচে থাকছে। গ্রামের কর্দমাক্ত রাস্তা ধরে আমরা ঢুকতে শুরু করলাম গ্রামের মধ্যে। একটি কুকুর আমাদের কাছে চলে আসে। প্রথমে আমরা কিছুটা ভয় পেলেও পরে বুঝি কুকুরটি অনেক বেশি ক্ষুধার্ত। ঘরবাড়ি ডুবে যাওয়ায় এই গ্রামের মানুষ অন্যত্র চলে গেলেও গ্রামে রয়ে গেছে কুকুর, বেড়াল সহ আরও অনেক প্রাণী। শুষ্ক মৌসুমে এই গ্রাম দেখলে মনে হয় মরুভূমির কোনো গ্রাম, আর আজ এই গ্রামের প্রতিটি বাড়ি জলাবদ্ধতার শিকার। আজ থেকে কয়েকদিন আগেও এইখানে ছিল প্রায় কোমর পর্যন্ত পানি। আর এই পানির জন্যই এইখানের এই গ্রামের যত মানুষজন আছে তারা সবাই চলে গেছে শহরে, কারণ এইখানে বসবাসের মতো আসলে উপযুক্ত ছিল না। যদিও কিছু বাড়ি পানির ওপরে ছিল, কিন্তু
এইখানকার যে গবাদি পশু সেগুলোকে বাঁচাতেই তারা এই গ্রাম ছেড়ে চলে গেছেন। বন্ধুরা, এখানে এসে দেখতে পাচ্ছি যে পুরো বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে, সব কিছুই রয়েছে, পশু আছে, পাখি আছে এবং তাদের খাদ্যদ্রব্য এখানে রাখা হয়েছে, কিন্তু শুধু এই বাড়ির মানুষগুলোই নেই। কারণ এখানে তারা থাকতে পারেনি, বাধ্য হয়ে গেছে তাদের নিজের বাড়িঘর ছেড়ে যেতে। আসলে এইটা কতটা কষ্টের, কতটা বেদনার, যারা এইখানে আসবেন না তারা কখনোই সেটা অনুধাবন করতে পারবেন না। রিজভি ভাই, মিডিল চরে মনে হয় এবার আপনার প্রথম আসা এখানে? মিডিল চরের এই সাইডটাতে আসা প্রথম। আমরা ওই সাইডটাতে এর আগের বছর আসছিলাম। তো এই চর দেখে আসলে আপনার কি মনে হচ্ছে, কেমন লাগছে যে এখানকার মানুষের জীবনযাত্রা কতটা? আসলে আমরা তো প্রত্যেকটা চরেই যাই, দেখি যে সব চরই প্রায় সেম, কিন্তু এই চরটা আরেকটু বেশি দুর্বিষহ। কারণ এই চরটার মানুষ এখন জনশূন্য হয়ে পড়েছে। এই বিগত যে পানি, নদীতে পানি বাড়ছিল, এর কারণে আসলে সব ডুবে গেছে, মানুষজন গরু বাছুর ফেলায় চলে গেছে। আমি ওই জায়গায় একটা দেখলাম যে একটা বাছুর মরে পড়ে আছে, তো জিজ্ঞাসা করলাম, তো বলছে ওই বাসায় কেউ নাই, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বাছুরটা। মানে এর থেকে কষ্টদায়ক আর কি হইতে পারে যে একটা বাছুর, মানে গরু বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অথচ কেউ নাই সেই গরুটা দেখবে। এমনকি কোনো পশু ডাক্তারও আসার কোনো ওয়ে নাই। যে আমরা আসার সময় যে পরিশ্রম করে আসলাম, আসলে এত কষ্ট করে একজন ডাক্তারও কিন্তু এছাড়া আসতে চাইবে না। বুঝতেই পারছেন যে আসলে কত কষ্টে এখানকার মানুষ বসবাস করছে। এখানকার মানুষই তো থাকতে পারতেছে না, থাকতে পারছে না, যে মানুষের চলে যাচ্ছে জনশূন্য হয়ে। পদ্মার পানি নামতে শুরু করেছে, যার ফলে কিছু মানুষ ফিরেছে বাড়িতে। অনেকেই আবার সকালে এসে বাড়িঘর দেখে বিকেলে চলে যান শহরে। এভাবেই বর্তমানে কাটছে এই চরের মানুষদের জীবন। এখানে আছি 23 ঘর। 23 ঘর। এখন কতজন আছেন এখানে? মানে কয়জন আসছে? 2-10 ঘর আছে এখন। 2-10 ঘর আছে। আপনারাও চলে গেছিলেন ওই পাশে? হ্যাঁ, চলে গেছিলাম। বাড়ি একদম বাড়িতে পানি উঠে গেছিল নাকি? পানি উঠে গেছিল। এগুলাতে কতটুকু করে পানি ছিল? এই এক হাঁটু পানি। আর এই তখন কি করছিলেন? এই যে ছাগল টাগল আপনার যে পশুগুলো আছে, ভেড়া, আমরা জানি 2-1 দিনের লেগে গেছিল যে আবার চলে এসেছি। এগুলা তখন কোথায় ছিল? এখানেই ছিল। এখানেই ছিল, এই পানির মধ্যেই? হ্যাঁ। মানে যে জায়গাটা চারা ছিল সেই জায়গাতে রেখে গেছিলেন? হ্যাঁ। তাহলে তো এটা একটা রিস্ক ব্যাপার, কারণ হুট করে যদি পানি বেড়ে যায় তাহলে তো আপনার সবগুলো ভেসে চলে যাবে। না না, পানি না, উঁচু জায়গা ছিল না, যে পলপালা গড় উঁচু ছিল। আচ্ছা, তাহলে এটা সম্পূর্ণ একদম অনেক বেশি পানি হয় না, অল্প এক হাঁটু বা এক মাজা পানি হয়। পদ্মার পানিতে ঘরবাড়ি ডুবে গেলেও অনেকেই থেকে গেছেন এই চরে। তাহলে গরু 30টা কি এখানেই ছিল? সব নিয়ে যাননি? না, একলা মানুষ যে গরু রাস্তায় নিয়ে যাবে জানে ছড়া। তাহলে এপাশ থেকে গরু নিয়ে যেতে কত করে নেয় ট্রলারে? ওই মানে নৌকাতে 100 টাকা পিস। 100 টাকা পিস একটা করে গরু ওই ঘাটে। আর নাইয়ে, হ্যাঁ, নাইয়ে পার হইতে 1500 টাকা টিপ নিয়ে। 1500 টাকা এক টিপ, যে কটা উঠে 3000। তাহলে আপনার তো 30টা গরু বললেন, 30 টাকাই লাগবে যে পার থেকে উনি যায়। কয়টা করে গরু উঠে একবারে? না, 4 দিলে গেল চাইবে। ও আচ্ছা, আপনি যদি 30টাও নিয়ে যান তাহলে একবারে ওই একই নেবে 1500। তো 30টা গরু তো একবার উঠবে না, তাহলে তো 2 খেপ দেওয়া লাগবে বা 3 খেপ দেওয়া লাগবে। না, চলবে, বড় বড় লাগা। আর সরখান এই অঞ্চলের গরু যে ছোট ছোট বড় না। মিডিল চরের 2টি পাড়া। পশ্চিম পাড়া দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি পূর্ব পাড়ার উদ্দেশ্যে। যতক্ষণ আমরা এই পাড়ায় ছিলাম, কুকুরটি আমাদের সাথেই ছিল সব সময়। চলে আসার আগ পর্যন্ত পাড়েই দাঁড়িয়েছিল। এই প্রভুভক্ত প্রাণীটি
যেন তাদের গ্রামে আমাদের স্বাগতম জানালো, আবার শেষ বিদায়টাও দিল তার মালিকের অনুপস্থিতিতে। শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে পূর্বপাড়ায় যাওয়া গেলেও এখন যাওয়ার একমাত্র উপায় নৌকা। পশ্চিম পাড়ার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। খুব শীঘ্রই পূর্বপাড়ার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে।